নারায়ণ সান্যাল, আমাদের প্রিয় নাসা, বাংলা সাহিত্যের একজন মহারথী হয়েও তাঁর প্রাপ্য জনপ্রিয়তা পাননি, কারণ সম্ভবত সচেতনেই তিনি নিজেকে রেখেছেন মূল স্রোত থেকে একটু তফাতে। তিনি নিজেকে পল্লবগ্রাহী সাহিত্যিক আখ্যা দিয়েছিলেন, কারণ সাহিত্যের ক্ষেত্রে বিষয় থেকে বিষয়ান্তরে যাওয়া ছিল তাঁর স্বভাব, প্রিয় খেলাও বটে। এই রূপমঞ্জরির হাত ধরে প্রাচীন বাংলায়, তো পরক্ষণেই দান্তের হাত ধরে পারাদিজো বা ইনফার্নোর দরজায় করাঘাত করছেন। কখনো বিশ্বাসঘাতক বিজ্ঞানীর সঙ্গে পরমাণু বোমার খোঁজে রত হচ্ছেন, তো আরেকদিন আবার লিওনার্দোর ওয়ার্কশপে উকি দিয়ে দেখছেন তাঁর ডিজাইন। ভ্যান গগ থেকে ছুটে যাচ্ছেন নক্ষত্রলোকের দেবতাত্মার খোঁজে, আবার ফিরে আসছেন দেবদাসী সুতনুকার জগতে। এই বিপুল বৈচিত্র্য তাঁর সাহিত্যকে অমূল্য করেছে, বাংলা ভাষাকে দিয়েছে এক আলাদা উচ্চতা। গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে এইবারে আসছেন সেই পল্লবগ্রাহী লেখক নারায়ণ সান্যাল, তাঁর আর্টিমিসিয়া উপন্যাসটির হাত ধরে। বিখ্যাত ইউরোপীয় রেনেসাঁ যুগের একমাত্র মহিলা শিল্পী, যিনি ফ্লোরেন্সের একাডেমিয়ার সদস্য ছিলেন, যার ছবি ফ্লোরেন্সের উফিজি সংগ্রহশালায় স্থান পেয়েছিল। আর্টিমিসিয়ার জীবনী আমাদের কাছে সুপরিচিত ছিল না একেবারেই। নাসাই প্রথম তাকে বাঙালি পাঠকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আসুন, গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে আমরা শুনতে থাকি আর্টিমিসিয়া জেনচিলেস্টির জীবনের সেই আশ্চর্য কাহিনী। তবে মূল উপন্যাস শুরুর আগে আমরা শুরু করব উপন্যাসের কৈফিয়ত পর্ব দিয়ে, কারণ কৈফিয়ত না পড়ে নাসার লেখা পড়া মানে সে পড়া অসম্পূর্ণ। আসুন, শুরু হোক নতুন যাত্রা নারায়ণ সান্যালের উপন্যাস আর্টিমিসিয়া, পাঠে আমি রৌহিন। কৈফিয়ত। বিষয় থেকে বিষয়ান্তরে সংক্রমণ আমার এক মজ্জাগত ব্যাধি। সেই পল্লবগ্রাহিতার অন্যতম ফসল জীবনী উপন্যাস। ইতিপূর্বে বেশ কয়েকজন ইতিহাস বিখ্যাত মহামানবের জীবনী অবলম্বন করে কিছু কাহিনী রচনা করা গেছে। সেগুলি হয়তো সাহিত্য রীতি অনুযায়ী উপন্যাস হয়নি, তবে পাঠযোগ্য কিছু একটা হয়েছে বলেই আমাদের অনুমান। তাদের মধ্যে কিছু কিছু স্বনামধন্য, সর্বজন পরিচিত, যেমন নেতাজি, গান্ধীজি বা রাসবিহারী বসু। আবার কেউ কেউ পশ্চিম খণ্ডে সুবিখ্যাত হওয়া সত্ত্বেও আমাদের কাছে ধোঁয়াশা মাখানো, সাংস্কৃতিক দূরত্বে, ভাষাগত অন্তরায়জনিত কারণে। অথবা দোষ আমাদেরই, কথা সাহিত্যিকদের। আমরা তাদের নিয়ে বাংলায় এতদিন কিছু লিখিনি। যেমন ধরুন মহাকবি দান্তে। স্কুল জীবনেও জানতাম তিনি দিভিনা কম্মেদিয়া অনু মহাকাব্যের লেখক। জানতাম জীবদ্দশাতেই তার নরক ও স্বর্গদর্শন ঘটেছিল। নরক ইনফার্নো পরিচ্ছেদে, স্বর্গ বিয়াত্রিচের পূত প্রেমে। ব্যাস, ওইটুকুই ছিল আমার জ্ঞান দিগন্ত। চাকরি জীবনের প্রথম পর্বে বকুলতলা পিএল ক্যাম্পে মেরামতি করতে গিয়ে নজরে পড়েছিল প্রবেশদ্বারের ফটকে দান্তে রচিত একটি পংক্তি, লাসিয়েট ওজনি স্পেরাঞ্জা ভই সেইন্ত্রি। আজ্ঞে না, ওই টাস্কালিয়ান ইটালিয়ান ভাষায় নয়, ইংরেজি অনুবাদে। অ্যাবান্ডন অল হোপস ইয়ে হু এন্টার হিয়ার। তার 5 দশক পরে শ্রী শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নরক দর্শনের সৌভাগ্য হল। লিখে ফেলি দান্তে ও বিয়াত্রিচে। বিড়লা সংস্থার সাংস্কৃতিক বিভাগকে লাখো শুক্রিয়া। তারা যদি কলকাতায় রোদা প্রদর্শনীর আয়োজন না করতেন, তাহলে এই মহান শিল্পী আমার অধরাই থেকে যেতেন। লিনবার্গও ওই একই রকম ঘটনাচক্রে। রানী শঙ্করীর মতো অসাধারণ তেজস্বী মহিলাকেই কি চিনতে পারতাম যদি দর্শন করতে না যেতাম হংসেশ্বরীর মন্দির? একই রকম ভাবে নজরে পড়ল প্রথম ভারতীয় মহিলা গ্র্যাজুয়েট ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের উপর। এনেত্তমা বৃদ্ধ প্রপিতামহী রূপমঞ্জরি বা হটু বিদ্যালঙ্কারও তো হারিয়ে যেতে বসেছিলেন ইতিহাসের নেপথ্যে। সংবাদ প্রভাকর হাতড়ে তাকে খুঁজে বার করার হিম্মত আমার ছিল না, যদি না গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং যোগেশচন্দ্র বাগলের আশীর্বাদ পেতাম। লাডলি বেগমের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার স্কুলের ইতিহাস শিক্ষক পূজ্যপাদ স্বর্গীয় সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি স্কুল ক্রিকেট টিমে ছিলেন আমার সঙ্গে ওপেনিং পার্টনার। কনকলতা পুরকায়স্থের নাম জানতে পারি 1940-এ ম্যাট্রিকের ফলাফল প্রকাশ হতেই। কিন্তু আমার সেই সহপাঠিনীও হারিয়ে যেত বেমালুম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই একমেবাদ্বিতীয়ামকে কজন মনে রেখেছে? তার সন্ধানে বাংলাদেশে ছুটে গিয়েছিলাম, স্বীকার করি কিছু দেরিতে,
মাত্র 6 দশক, তাই তার আর সন্ধান পায়নি। আবার ধরুন শহীদ শের আলী, সেও এক একমে বাদ দ্বিতীয়াম, কেউ তার নাম জানে না। নিতান্ত ঘটনাচক্রেই নামটা কানা গেল যখন আন্দামানে গিয়ে সেলুলার জেলে শুনতে গেলাম সোনে লুমিয়ে, শুনলাম প্রখ্যাত অভিনেতা ওম পুরীর কণ্ঠে। আনন্দ স্বরূপিণী অক্ষুমতিকে অবশ্য নিজেই খুঁজে বার করেছি জাতীয় গ্রন্থাগারের গ্রন্থ সমুদ্রে পরিব্রাজক মহাথের কুমারজীবের সন্ধান করতে গিয়ে। তারপর ধরুন ডক্টর জানুস কোরচাকের কথা, বিস্ময়কর চরিত্র। ভাবতে পারেন মৃত্যুর পরোয়ানা পাবার পরেও কেউ কন্ডেমড সেলে বসে রবি ঠাকুরের ডাকঘর অনুবাদ করে চলেছে জার্মান থেকে পোলিশ ভাষায়। সান ফ্রান্সিসকোতে অনুজ প্রতিম শক্তি দাস যদি আমাকে তার কথা না জানাতো, তাহলে কিছুতেই লেখা হতো না মৃতর মা অমৃতম। হিটলার পত্নী মহিমময়ী এশ ব্রাউনের প্রেমও রয়ে যেত অজ্ঞাত। আর্টিমিসিয়াও তেমনি এক অপ্রত্যাশিত ছপ্পর ফোঁড় প্রাপ্তি, আমার জ্যেষ্ঠা কন্যা অনিন্দিতার ভালোবাসায়। 1970 সালে তার ছবি দেখেছি ফ্লোরেন্সের উফিজি সংগ্রহশালায়। দেখেছি নিশ্চয়ই, অথচ দেখিনি, মানে নজর করে, কারণ আর্টিমিসিয়ার নামটাও তখন জানতাম না। যে জীবনে অনেক ধন পাইনি, নাগালের বাইরে তারা, হারিয়েছি তার অনেক বেশি, হাত পাতিনি বলেই। নারায়ণ সান্যাল, 2004। কৈফিয়তের পালা এত দূরই ছিল, এবারে মূল উপন্যাসে ঢুকছি। আর্টিমিসিয়া, নারায়ণ সান্যালের, পাঠে আমি রৌহিন। আর্টিমিসিয়া জেন্টেলেস্চি ওর নাম। কি বললে, এমন বিদঘুটে নাম জীবনে শোনোনি? তা তো হতেই পারে, আমিও শুনিনি। আমার এখন 82 চলছে। সারাটা জীবন ইউরোপীয় চিত্রকলা বিষয়ে অনেক বই ঘাঁটাঘাঁটি করেছি, তবুও ও নামটা নজরে পড়েনি। নামটা প্রথম শুনলাম আমার বড় মেয়ে অনিন্দিতার কাছে। আমার অসুখের খবর পেয়ে সে এসেছিল সান ফ্রান্সিসকো থেকে। প্লেনে পড়তে পড়তে আসবে বলে এয়ারপোর্ট থেকে কিনে এনেছিল একটা ইংরেজি বই, দ্য প্যাশন অফ আর্টিমিসিয়া। লেখিকার নাম সুজান ভ্রিল্যান্ড। আমেরিকায় ফিরে যাবার সময় বইখানা রেখে গেল, বলল, বাবা পড়ে দেখো, দারুণ বই। পড়ে মুগ্ধ হলাম যতটা, অবাক হলাম তার চেয়ে বেশি। বিস্ময়ের হেতুটা সহজবোধ্য। ইউরোপীয় চিত্রশিল্প নিয়ে এতদিন ধরে এত বই ঘেঁটেছি, কেমব্রিজ বায়োগ্রাফিক্যাল ডিকশনারিতে ওর নাম নেই। ইউরোপীয় চিত্রকলার ইতিহাস সংক্রান্ত কোনো বইতেও নামটা খুঁজে পেলাম না। আগেকার দিন হলে দৌড়াতাম জাতীয় গ্রন্থাগারে, এখন সেটা আমার দৈহিক ক্ষমতার বাইরে। এখন অগতির গতি ইন্টারনেট। তার মাধ্যমে জানতে পারি আর্টিমিসিয়া জেন্টিলেস্চি 1593-1653 ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন নামকরা বিস্ময়কর মহিলা চিত্রশিল্পী। তাকে ফ্লোরেন্স একাডেমির পূর্ণ সদস্য করা হয় মাত্র 23 বছর বয়সে। এত কম বয়সে তার পূর্বে কোনো মহিলা শিল্পী এ সম্মান পেয়েছেন বলে জানি না। পরেও পেয়েছেন কি? সেকালীন মহান শিল্পীদের অনেকের সাথেই আর্টিমিসিয়ার ঘনিষ্ঠতা হয়েছিল, ক্যারাভাজ্জিও, অ্যান্থনি ভ্যান ডাইক, ভ্যালাস্কেজ প্রভৃতি। বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক গ্যালিলিওর স্নেহধন্যা হয়েছিলেন তিনি। বহুদিন দুজনের মধ্যে পত্র বিনিময় হয়েছিল। আর্টিমিসিয়ার অনেকগুলি শিল্পকর্ম ছড়িয়ে আছে ইউরোপের বিভিন্ন প্রথম শ্রেণীর চিত্রশালায়। বস্তুত শেষ রেনেসাঁ যুগে তিনি সবচেয়ে সার্থক মহিলা চিত্রশিল্পী, অথচ সমকাল তাকে প্রত্যাশিত মর্যাদা দেয়নি। শেষ বয়সে আর্টিমিসিয়া ইংল্যান্ডেশ্বরীর একটি প্রমোদ ভবনে সিলিংয়ের চিত্রাঙ্কনের জন্য আহ্বান পান। কিছুটা কাজ করে আবার ফিরে যান ইংল্যান্ড থেকে ইটালিতে। ইন্টারনেটের সংকলক বলছেন, আফটার হার ডেথ she drifted into obscurity. Her works often attributed to her father or other artists. Art historian and experts on Artemisia, Mary D. Garrard, notes that Artemisia has suffered a scholarly neglect that is unthinkable for an artist of her caliber. Renewed and overdue interest in Artemisia in recent years has recognized her as a talented 17th century painter and one of the world's greatest female artists. বস্তুত এই মেরি গ্যারার্ডি আধুনিক কালে প্রায় বিলুপ্ত আর্টিমিসিয়াকে লোকচক্ষুর সম্মুখে তুলে ধরেন। বিগত শতাব্দীর একেবারে শেষ পর্যায়ে
আর্টেমিসিয়ার উপর পাশবিক অত্যাচার সংক্রান্ত মামলার বিষয়ে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। পরিচালিকা অ্যাগনেস মার্লেট। তার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল বস্তুত আর্টেমিসিয়ার উপর আধুনিক কালে রচিত প্রথম জীবনী উপন্যাস দ্য ইমেজ অব দ্য ফিমেল হিরো ইন ইটালিয়ান বারোক আর্ট, লেখিকা ইতিপূর্বে উল্লেখিতা শ্রীযুক্ত গ্যারেট। পরের বইখানি আমার দিগদর্শন যন্ত্র, সুজান রচিত দ্য ফ্যাশন অফ আর্টেমিসিয়া। ফরাসি দর্শকেরা আর্টেমিসিয়ার জীবনীর উপর একটি চলচ্চিত্র সাম্প্রতিককালে দেখেছেন। ইংরেজি জানা পাঠক পাঠিকা বিগত দশকে অন্তত খান 2 বই পেয়েছেন ওই উপেক্ষিতা এবং নির্যাতিতা অসামান্যা মহিলা শিল্পী সংক্রান্ত, অথচ বঙ্গভাষাভাষী পাঠক পাঠিকা আমার মতো অজ্ঞ আর্টেমিসিয়া জেন্টিলেস্চি নামটাও শোনেনি। তাই নানান সূত্র থেকে তাঁর জীবনীর উপাদান সংগ্রহ করে এই কাহিনীটি লেখা গেছে। কোনো বিগত শতাব্দীর বিখ্যাত ব্যক্তির জীবনী অবলম্বনে কাহিনী রচনা করার সময় কিছুটা কল্পনার আশ্রয় নিতেই হয়। কথোপকথন, আলাপচারী, ঘটনা সংস্থাপন কথা সাহিত্যিকের মন গড়া হতে বাধ্য, কিন্তু তা যেন ইতিহাসকে অতিক্রম না করে। পারতপক্ষে তথ্যসীমা যেন লঙ্ঘিত না হয়, সত্যসীমা অতিক্রম না করে। রামের জন্মস্থান বাবরি মসজিদের গা ঘেঁষে যদি না হয় নাই হলো, তা বলে বাল্মীকির নায়ক রাম সকল কলা পারঙ্গম হওয়া সত্ত্বেও কাহিনীর খাতিরে মন্দোদরীকে অপহরণ করতে পারেন না। আমাদের এ কাহিনীতেও তেমনি আর্টেমিসিয়ার 2-3খানি জীবনী এবং ইন্টারনেট সূত্র থেকে সংগৃহীত তথ্যের উপর নির্ভর করেছি। কাহিনীর খাতিরে কোথাও কোথাও নামধাম কিছু বদল করার প্রয়োজন হয়েছে। গ্যালিলিও, মিকেলাঞ্জেলো, কসিমো দ্য মেডিচি, ক্যারেজ্জিও প্রভৃতি বিখ্যাত ঐতিহাসিক চরিত্রগুলির ক্ষেত্রে শুধু সত্য নয়, তথ্যের সীমারেখাও অতিক্রম করা হয়নি। কিন্তু কাহিনীতে প্রবেশ করার পূর্বে একটা কথা বিচার করা দরকার। ইউরোপীয় চিত্রকলায় মধ্যযুগে ওই একমাত্র প্রতিভাময়ী মহিলা চিত্রশিল্পীকে সমকাল এবং ভবিষ্যৎ যুগ এইভাবে উপেক্ষা করল কেন? একটি জবাব, যেহেতু সমাজ তথা সামাজিক ইতিহাস ছিল পুরুষের কবজায়। হটি বিদ্যালঙ্কার, হটু বিদ্যালঙ্কার, রূপমঞ্জরী, দ্রব্যময়ীরাও বঙ্গ সংস্কৃতির ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে যেতেন যদি না সংবাদ প্রভাকরের সম্পাদক ওই কয়েকটি পংক্তিতে তাঁদের কথা লিপিবদ্ধ করে রাখতেন। পরে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র বাগল প্রভৃতি গবেষক তা নজর না করতেন। ওই প্রতিভাময়ী পণ্ডিতদের জীবনীভিত্তিক উপন্যাস রূপমঞ্জরী রচনার সময়ও সংবাদের তথ্যের অপ্রতুলতায় বিড়ম্বিত হয়েছিলাম। কিন্তু তা অনতিক্রম্য ছিল না, কারণ লেখকের মূল লক্ষ্য ছিল অষ্টাদশ শতাব্দীর বঙ্গ সমাজ। সেখানে আলোচনাকালে এসেছিল আধুনিক যুগে স্ত্রী শিক্ষার আদিকাণ্ডের প্রসঙ্গ এবং সেই পটভূমিকায় হটি বিদ্যালঙ্কারের কথা। এখানে তা নয়। এখানে ইউরোপের চিত্রশিল্পের বাতাবরণে শেষ রেনেসাঁস আমাদের কাহিনীর মূল উপজীব্য নয়, বরং সেই সময় জনৈকা প্রতিভাশালিনী মহিলা চিত্রশিল্পীর জীবন যন্ত্রণার কথাই মুখ্য। এই প্রসঙ্গে মনে পড়ছে আরেকজন ব্রিটিশ মহিলার কথা, মহিয়সী মহিলা মারি উলস্টনক্রাফট, 1759-1794। রাজা রামমোহনের চেয়ে বয়সে 13 বছরের অগ্রজা এবং হটি বিদ্যালঙ্কারের অপেক্ষা 16 বছরের অনুজা। নাম শুনে চিনতে পারলে? পরিচয় দিলে নিশ্চয়ই চিনবে। এর কন্যার লেখা একটি অদ্ভুত উপন্যাস জগৎ বিখ্যাত, ফ্র্যাঙ্কেনস্টাইন। সেই আত্মজাতি ছিলেন কবি শেলির ধর্মপত্নী। এসব কথা জানালে সাধারণে তাকে চিনতে পারবে বলেই উল্লেখ করছি। আসলে তিনি স্বীয় মহিমাতে ইতিহাসে শাশ্বত স্থান পাওয়ার অধিকারিণী। নিম্নবিত্ত পরিবারে পিতার 7টি সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়া। স্ত্রী শিক্ষার কোনো আয়োজনই ছিল না। নিজের প্রচেষ্টায় তিনি 3-4টি ভাষা আয়ত্ত করে একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশকের, জোসেফ জনমান দপ্তরে অনুবাদকের কাজ পান মাত্র 19 বছর বয়সে। অচিরেই তিনি হয়ে পড়েন ওই প্রতিষ্ঠানের ভাষাতাত্ত্বিক উপদেষ্টা। কেমব্রিজ বায়োগ্রাফিক্যাল অভিধান বলছেন, In 1970, she produced her Vindication of the Right of Man, an answer to Burke's Reflection on the French Revolution, and in 1972, her Vindication of the Rights of Women,
a talented work which, advocating the equality and the main doctrines of the later women's movement, made her both famous and infamous. বস্তুত পরবর্তী যুগের ওমেন্স লিব আন্দোলনের তিনিই হলেন প্রথম উদ্গাতা। বিবাহ প্রথায় তিনি বিশ্বাস করতেন না। সম্ভ্রান্ত ও শিক্ষিত সমাজে তিনিই প্রথম লিভ টুগেদার জীবন প্রকাশ্যে গ্রহণ করেন জনৈক মার্কিন পর্যটকের সঙ্গে। উনি গর্ভবতী হয়ে পড়ায় সেই মার্কিন নাগরিকটি অর্থাৎ নাগরটি গোপনে ওকে পরিত্যাগ করে আমেরিকায় কেটে পড়ে। মারি উইলস্টনক্রাফট আত্মহত্যা করতে যান, ব্যর্থ হন তাতে। সেটা 1795 খ্রিস্টাব্দের কথা। পরে তিনি উইলিয়াম গডউইনের সঙ্গে বসবাস শুরু করেন। পুনরায় গর্ভে সন্তান আসায় বস্তুত বাধ্য হয়ে গডউইনকে বিবাহ করেন, গর্ভস্থ সন্তানকে বৈধতা দান করতে। 5 মাস বিবাহিত জীবনের পর তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীকালে শেলির পত্নী ও ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসের লেখিকা মেয়েকে আঁতুড়ে রেখেই মারি উইলস্টনক্রাফট প্রয়াত হন 1797 সালে। এত কথা বলছি যে কারণে সেই হেতুটা এবার ব্যক্ত করি। ইউরোপ খণ্ডের প্রথম নারী বিদ্রোহিনী, যিনি পাদ্রীদের দেওয়া সামাজিক বিবাহ প্রথা সারা জীবনে স্বীকার করেননি, সেজন্য সমাজের সব নির্যাতন নীরবে সহ্য করে নিয়েছেন, তার কথা জানবার জন্য কেমব্রিজ বায়োগ্রাফিক্যাল অভিধান তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলাম না। হঠাৎ মনে পড়ে গেল, এই বিদ্রোহিনী মহিলা তার 38 বছর ব্যাপী জীবনে যদিও নিজের পরিচয় দিয়েছেন মিস মালি উইলস্টনক্রাফট হিসেবে, তবু জীবনের শেষ 5টি মাস তিনি তো ছিলেন মিসেস মারি গডউইন, যাতে তার সন্তানটি বেজম্মা না হয়ে যায়। যা ভেবেছি তাই। কেমব্রিজ জীবনভিত্তিক অভিধানের মহা পণ্ডিতেরা এই মহিলাটিকে একেবারে উপেক্ষা করতে পারেননি। তার কথা বলা আছে, তবে ডাব্লিউতে পাবেন না, খুঁজতে হবে জিতে। কারণ মৃত্যুর 5 মাস পূর্ব থেকে তিনি তো আর উইলস্টনক্রাফট নন, মিসেস গডউইন। পুরুষ শাসিত সমাজের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। মৈত্রেয়ী, গার্গী, মদালসা বা বিশ্ববারা তাঁদের সমকালে কি জাতের মর্যাদা লাভ করেছেন জানি না, কিন্তু মন্ডন মিশ্রের সহধর্মিণী উভয় ভারতীকে ভারতীয় সংস্কৃতির ইতিহাস সম্পূর্ণ উপেক্ষা করতে পারেনি। কারণ ওই পণ্ডিতা অদ্বৈত বৈদান্তিক আদি শঙ্করাচার্যকে বুঝিয়ে দিতে পেরেছিলেন তথাকথিত নরকের দ্বারকে উপেক্ষা করে তার চতুরাশ্রম ভারতে টিকে থাকতে পারবে না। প্রতিটি যুগে প্রতিটি যুগাবতার শঙ্করাচার্যকে আবির্ভূত হতে হবে ওই দ্বার পথেই। তত্ত্ব কথা থাক, এবার বরং আর্টিমিসিয়ার কাহিনীটা শুরু করি। কিন্তু সে কথা আমি শোনাবো না, আমি তার কথা বলার কে? আর্টিমিসিয়া তার জীবন যন্ত্রণার কথা নিজেই বলবেন, উত্তম পুরুষে, থরি উত্তম নারীতে। এদিকে একবার আয় তো মা, এর খাতায় একটা সই দিতে হবে। চোখ তুলে দেখি উর্দি পরা একজন কোট পেয়াদা এসে দাঁড়িয়েছে সদর দোরের সামনে। বাপিকে বলি, তুমি আমার হয়ে চিঠিটা নিয়ে নাও না বাপু, আমার হাত জোড়া। বাপি ধমকে ওঠে, আমি সই দিলে যদি কাজ হাসিল হতো তাহলে বেহুদ্দ তোকে ডাকবো কেন? অগত্যা স্টোভ থেকে কেটলিটাকে নামাতে হলো। এগিয়ে এসে সই দিয়ে চিঠিখানা নিলাম। জানতে চাই, কি চিঠি ওখানা? আদালতের সমন, শুক্রবার বেলা 11টার সময় তোকে কোর্টে হাজির হতে হবে, 3 নম্বর এজলাসে। ঘাবড়ে যাই, আদালতকে কে না ডরায়। বলি, তা আমাকে ডাকার কি আছে, আমি তো আর আসামি নই। আসামি তো হাজতে, কিন্তু তুই তো বাদীপক্ষ, আবেদন তো তোরই তরফে আমি দাখিল করেছিলাম, তাই তোকে ডেকে জজ সাহেব সব কথা জেনে নেবেন না? আমার কথাতেই তো ওই হারামজাদাটাকে জেলে পাঠালেন। আমি ঘাবড়ে যাই, বলি, সব কথা মানে? সব কথা মানে আমি যে অভিযোগটা এনেছি ও যেটা অস্বীকার করেছে আর কি। অস্বীকার করেছে? আগাগোড়া অস্বীকার? হ্যাঁ, মানে অনেক উল্টোপাল্টা অভিযোগ এনেছে, সে কথা জজ সাহেব যাচাই করে দেখতে চান, তাই তোকে ডেকেছেন। তো ভিড়ে ঠাসা খোলা আদালতে আমাকে তিনি ওইসব প্রশ্ন করবেন, আমাকে জবাব দিতে হবে?
সে তিনি কি করবেন না করবেন তা আমি কেমন করে জানবো? তবে হ্যাঁ, বিচার হবে খোলা আদালতে। যা সত্যি সত্যি ঘটেছে তাই বলবি। তুই তো আর কোনো অপরাধ করিসনি, বিচারটা তো তোর হচ্ছে না। তোর ভয়টা কি? না মানে ভয়ের কথা হচ্ছে না, কিন্তু না, শরমের কথাও নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে সমাজে বদমাইশদের দৌরাত্ম্য বাড়তেই থাকবে। বেশিরভাগ নির্যাতিতা মেয়ে মিথ্যা লোকলজ্জার ভয়ে সত্য ঘটনার কথা চেপে যেতে চায়। তাতে ওই হারামজাদাগুলো আরো সাহস পায়, ভাবে মেয়েটা লজ্জায় কারো কাছে এসব কথা বলবে না। জেল নয়, অগাস্টিনোকে ফাঁসির দড়ি থেকে না ঝোলালে আমার তৃপ্তি হবে না। মনে পড়ে গেল অগাস্টিনোর মুখখানা। অগাস্টিনো বাপির বন্ধু, বয়সে বছর 5 ছোট। আমি তাকে আমার মেয়েবেলা থেকেই দেখে আসিছি। তার কাঁধে চেপে ক্যাপিটালের জৌলুস দেখতে গেছি। আমার চেয়ে সে না হোক 20 বছরের বড়। আর এ বাড়িতে তার যাতায়াত বহুদিনের, মায়ের আমল থেকে। অগাস্টিনো কাকুকে বাপি ফাঁসির দড়ি থেকে ঝোলাতে চায়? না না, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। অন্যায় সে করেছে, কিন্তু তাই বলে ফাঁসির দড়ি থেকে? না, আমি বোধহয় উল্টো পাল্টা লিখে চলেছি। কি জানেন, এসব কথা কিভাবে গুছিয়ে বলতে হয় তা তো জানি না। আপনাদের এখনো বলাই হয়নি আমি লোকটা কে, অগাস্টিনো কাকুর অপরাধটা কি, কেন তার বিরুদ্ধে বাপি আদালতে মামলা এনেছে। প্রথমে নিজের পরিচয়টাই দিই। আমার নাম আর্টিমিসিয়া। আমার বাবার নাম ওরাজিও জেন্টেলেসচি। আমার বয়স এখন 18। হ্যাঁ, 18ই হবে হিসেব মতো, কারণ এটা তো 1611। আমার জন্ম গত শতাব্দীর শেষ দশকে, 1593 সালে। আমাদের নিবাস রোম শহরের একেবারে পশ্চিম প্রান্তে, বলা যায় শহরতলিতে, সমুদ্রের কাছাকাছি। এই বাড়িটা বানিয়েছিলেন আমার দাদু। তার ছিল 2টি সন্তান। আমার নিজের কাকু সৈন্যদলে যোগ দেয়, যৌবনেই শহীদ হয়ে যায়। তাই দাদুর দেহান্তে বাপি হলো এ বাড়ির একছত্র মালিক। বাড়ি অবশ্য খুব ছোট, একতলা টালির 3খানি ঘর, আর এক চিলতে উঠান পাড়ি দিয়ে রান্নাঘর। স্নানাগার বা শৌচাগার সে আমলে কোনো বাড়িতেই থাকতো না। স্নানের জন্য আছে অত বড় সমুদ্র, আর পানীয় জল সংগ্রহ করে আনতে হতো একটা সরকারি ইদারা থেকে, কপিকলের সাহায্যে। কুয়োতলায় হতো মেয়েলি গুলতানি, পাড়ার নানান বাড়ির কেচ্ছা কাহিনী। আমার জন্ম এখানেই। জীবনের প্রথম 10টা বছর কেটেছে এই বাড়িতেই। তারপর 7 বছর অন্যত্র, ফিরে আসি আবার 17 বছর বয়সে। তারপর বছরখানেক হলো এখানেই আবার আছি। মাঝের ওই 7টা বছরের অনুপস্থিতির কারণটি মর্মন্তুদ, মাতৃবিয়োগ। বাপি দ্বিতীয়বার বিবাহ আর করল না। সে হয়ে গেল ভবঘুরে চিত্রকর। কাহা কাহা মুলুকে ছবি এঁকে বেড়াতো। সঙ্গে করে নিয়ে ঘোরা তো সম্ভবপর নয়। আবার 10 বছরের একটা মেয়েকে একা ফেলে রেখে যেতে ওর মনও সরল না, সাহসও হলো না। পাড়ার উঠতি জোয়ান ছেলেগুলো তো আর সুখদেব গোসাই নয়। সেই 10-11 বছর বয়সেই আমি তা বুঝতে পারতাম। বাপিও। আমার এমন দুর্ভাগ্য, চেনা জানা মাসি পিসি, ওই যাকে বলে আপনজন, তার জুটল না। বাপি আমাকে ভর্তি করে দিয়ে এলো এ পাড়ার একটি চার্চ সংলগ্ন ফ্রেঞ্চ কনভেন্টে, সান্তা ত্রিনিতা দেই মুন্তি কনভেন্ট। ওরা এরকম অসহায় বালিকা বা কিশোরীদের সাময়িকভাবে আশ্রয় দেয়। আহার আশ্রয় তো দেয়ই, তার চেয়ে বেশি যা দেয় তা শিক্ষা, সহবত, ঘরকন্যার কাজে তালিম আর নিরাপত্তা। মায়ের আকস্মিক তিরোধানে প্রচন্ড আঘাত পেয়েছিলাম, কথা অস্বীকার করব না, সেটাই স্বাভাবিক। কিন্তু এখন ভেবে দেখি, ঈশ্বরের এই অভিশাপটা একদিক দিয়ে আশীর্বাদ। জীবনের প্রথম 10টা বছর লিখতে পড়তে শিখিনি। এ তল্লাটে সে আমলে মেয়েদের স্কুল বলে কিছু ছিল না। আমাদের পাড়ায় লেখাপড়া জানা মেয়ের সংখ্যা 2 হাতের আঙুলে গুনে বলা যায়। তারাও কোনো শিক্ষয়িত্রীর কাছে লেখাপড়া শেখেনি, যেহেতু মেয়েদের কোনো বিদ্যালয়ই ছিল না। নাম সই করতে শিখেছে বাপদাদার কাছে। কনভেন্টে গিয়ে আমার সেই সুযোগটা হয়ে গেল। রোমান স্ক্রিপ্ট। মাদার সুপিরিয়র ছিলেন সহজ সরল কিন্তু শক্ত মানুষ। আমাকে বলে দিয়েছিলেন, তুমি নান নাও, কিন্তু এই নানারিটা আপাতত তোমার বাড়ি। নিজের বাড়ি মনে করে এর কাজকর্ম করতে হবে। সিস্টার গ্রাজেল্লা তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবেন। এছাড়া এখানে থাকতে হলে কিছু পড়াশোনাও শিখতে হবে বাবু।
6-7টা বছর কেটে গেল কনভেন্টে। আলাপ হলো দিদিদের সঙ্গে, ক্রমে ঘনিষ্ঠতা। সিস্টার গ্রাজেল্লা, মাদার মার্গারেট, সিস্টার পাওলো, ওরা সকলেই বয়সে আমার চেয়ে অনেক বড়। নানান কারণে সংসার ত্যাগ করে সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছেন। নানারিতে একটা অলিখিত নিয়ম ছিল যে প্রাক সন্ন্যাসিনী জীবনের কথা আলোচনা করা যাবে না, জিজ্ঞাসা করতে নেই। তাই ওদের অন্তর গভীরে যে কি বেদনা লুকিয়ে আছে, কিসের বিকর্ষণে ওরা সংসার ত্যাগ করে মা মেরির আশ্রয়ে এসেছেন, তা জানা ছিল না। কে কুমারী, কে সধবা এবং কে বিধবা, তাও আন্দাজ করা কঠিন। এ প্রসঙ্গে একদিন কথা হচ্ছিল সিস্টার গ্রাজেল্লার সঙ্গে। উনি বললেন, ওটা তোমার ভুল ধারণা আর্টেমিসিয়া। কোনো কিছুর আঘাতে, সংসারের বিকর্ষণেই যে সবাই মা মেরির শরণ নিয়েছে, এটাই ধরে নিচ্ছ কেন? সেন্ট পিটার, সেন্ট পলস থেকে শুরু করে কত কত মহামানব তো জিসাসের আকর্ষণেই চার্চের দিকে ছুটে এসেছেন, তাই নয়? তাদের কথা জানি না, আমি এসেছি মাকে হারিয়ে, আমি এসেছি আমার বাপি বিবাগী হয়ে যাওয়ায়। মোট কথা অক্ষর পরিচয় হলো। শুধু সমকালীন ইটালিয়ান নয়, ল্যাটিন এবং ফ্রেঞ্চও। গ্রিকটা বড় কঠিন, ওটা হলো না। আমাদের নানারিতে চিলেকোঠায় বাস করতেন একজন বৃদ্ধ সন্ন্যাসী, একমাত্র পুরুষ বাসিন্দা, ফাদার সেবাস্টিয়ান। অসাধারণ পণ্ডিত এবং শিল্পী। নানারি এবং চার্চের একটি যৌথ গ্রন্থাগার ছিল, অধিকাংশই ধর্মীয় পুস্তক, বাইবেল অথবা ইহুদি ধর্মের উপরে বই। এমনকি ওই যে সাগর পারে একটা বিচিত্র দেশ আছে না, হিন্দুস্তান, সেখান থেকে আমদানি করা সংস্কৃত ধর্ম পুস্তক। সেই সব বইয়ের পৃষ্ঠা সংখ্যা পর্যন্ত অন্যরকম। 10x10 হলে সেখানে পৃষ্ঠা সংখ্যা সি হবে না, হবে 100। শেষ দুটো গোল্লাকে বলে সাইফার, জিরো। সে কি যে জটিল হিসেব, মাথায় ঢুকতো না। ওকে নাকি বলে রাকামি হিন্দ। যাক, ওসব তত্ত্ব কথা। চিলেকোঠার ঘরে আমরা 3টি নাবালিকা আশ্রয় প্রার্থিনী লেখাপড়া শিখতে যেতাম, ওই বুড়োর কাছে। আগেই বলেছি, ফাদার সেবাস্টিয়ান দারুণ ছবি আঁকতেন, বড় বড় ক্যানভাসে, কখনো বা দেওয়ালে ফ্রেস্কো অথবা মুরাল। অবাক হয়ে দেখতাম, বাপি কিংবা অগাস্টিনো কাকুর চেয়ে এই ফাদার সেবাস্টিয়ানের আঁকা ছবিগুলো অনেক অনেক বেশি প্রাণবন্ত। কি যে তফাৎ সে বয়সে বুঝিনি, এখন বুঝতে পারি। ফাদার সেবাস্টিয়ান ওই প্রয়োগবিদ্যাটি আয়ত্ত করতে পেরেছিলেন যাকে চিত্রশিল্পের ভাষায় বলে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। কে তাকে শিখিয়েছিল জানি না, বোধ করি তিনি ধ্যানের দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন যে ত্রিমাত্রিক জগতের প্রতিবিম্ব দ্বিমাত্রিক চিত্র জগতে বিধৃত করতে হলে কিছু আঙ্কিক নিয়ম মেনে চলতে হবে, যাকে পরবর্তী যুগের শিল্পগুরুরা বলেছেন ভ্যানিশিং লাইন, আই লেভেল, ভিউ পয়েন্ট ইত্যাদি। এসব কথা সে আমলে আমার জানা ছিল না, এখন আপনাদের জানা আছে বলে লিখছি। ত্রিমাত্রিক জগৎকে কি মন্ত্রে দ্বিমাত্রিক ক্যানভাসে বন্দী করা যায়, সে বিদ্যাটি কে প্রথম আবিষ্কার করেছিলেন জানি না। শ্রোতা বন্ধুরা, এখানে একটু থামছে হচ্ছে, কারণ লেখক এই জায়গায় একটি ফুটনোট দিয়েছেন, যেটি আপনাদেরকে পড়ে শোনানো দরকার মনে করছি। কাছের জিনিস বড় ও দূরের জিনিস যে ছোট দেখায়, এ কথা মিশরীয় শিল্পীরা জানতেন না। গ্রিক ও ক্রিটান শিল্পীরা জানতেন এবং মানতেন, কিন্তু জ্যামিতিক সূত্রগুলি জানতেন না। আঙ্কিক সূত্রগুলি সম্ভবত আবিষ্কার করেছিলেন ফ্লোরেন্সের অসামান্য প্রতিভাশালী ভাস্কর ফিলিপ্পো ব্রুনলেসচি 1377 থেকে 1446। এছাড়া উচ্চেল্লো 1397-1475, লিওনার্দো দা ভিঞ্চি 1452-1519। উচ্চেলোরা পরিপ্রেক্ষিত নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করেন, প্রয়োগ করে তা প্রমাণও করেন। আর্টেমিসিয়ার জমানায় শিল্পগুরুরা পরিপ্রেক্ষিতের নিয়মকানুন জানতেন, কিন্তু সাধারণ শিল্পীরা তা চোখের আন্দাজে করতেন, অভিজ্ঞান সূত্র মেনে নয়। যার চোখ আন্দাজ যত ভালো, তার ছবিতে পরিপ্রেক্ষিত হতো তত নিখুঁত, তার ছবি হতো তত বাস্তব বা ফটোগ্রাফিক। আর্টেমিসিয়া সেই সংক্রামণ যুগের শিল্পী। আমরা ফিরে আসছি আমাদের মূল কাহিনীতে। ত্রিমাত্রিক জগৎকে কি মন্ত্রে দ্বিমাত্রিক ক্যানভাসে বন্দী করা যায়, সে বিদ্যাটি কে প্রথম আবিষ্কার করেছিলেন জানি না। হয়তো তিনিও ছিলেন সন্ন্যাসী,
কারণ ধ্যানের দৃষ্টি ছাড়া সেই ভোজবিদ্যা বোধহয় আয়ত্ত করা যায় না। বাপি সেটা আয়ত্ত করতে পারেনি। তার হাত খুলত সূক্ষ্ম কাজে, ফুল লতা পাতায়, চেরাব অর্থাৎ শিশু মূর্তিতে, কিন্তু বৃহত্তর পটভূমিকায় যেখানে কাছের জিনিস এবং দূরের জিনিস একই চিত্রভূমিতে দেখানো হচ্ছে, সেখানে গোটা ছবিটা কেমন যেন অবাস্তব মনে হতো। অগাস্টিনো কাকুর ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল ঠিক উল্টো। জ্যামিতিক হিসেবে নয়, শুধু চোখ আন্দাজেই পরিপ্রেক্ষিত ভোজবিদ্যাটা সে কিছুটা আয়ত্ত করতে পেরেছিল, কিন্তু নরনারীর প্রতিকৃতিতে ফুল লতা পাতায় যেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম তুলির টানের প্রয়োজন হতো, সেখানে সে ব্যর্থ। তাই ওরা যুগলবন্দি বায়না নিত। মোটামুটি ছকটা চারকোল পেন্সিলে এঁকে দিত অগাস্টিনো কাকু, মামুলি লাইনগুলোও টানত, আর যেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম তুলির টানের খেল, সেখানে এগিয়ে আসতো বাপি। যুগলবন্দিতে প্রতিটি পাঁচির চিত্রই উতরে যেত দারুণভাবে। লেখাপড়ায় ছেলেবেলায় আমার তেমন মন ছিল না, শিখিওনি, কিন্তু বাপি আর কাকুর ওই যুগলবন্দি শিশুকাল থেকেই আমায় কেমন যেন টানত। বাপির রঙিন চক নিয়ে মসৃণ মেঝেতে আঁকিবুকি ছবি আঁকতাম, কুকুর, বেড়াল, ব্ল্যাকবোর্ড, কখনো বা ঘুমন্ত শিশু। মা মারা যাবার পর বাপি আমাকে কনভেন্টে রেখে কোথায় যেন চলে গেল, রোম ছেড়ে। অগাস্টিনো কাকুও গেল ওর সঙ্গে, কোনো এক ব্যারনের প্রাসাদে মুরাল আঁকার বায়না নিয়ে। কনভেন্টে থাকতেই নিজের কাজটুকু সেরেই আমি ছুটে যেতাম সেই একান্তচারী বৃদ্ধ সন্ন্যাসীর চিলেকোঠায়। দেখতাম হয় তিনি বই পড়ছেন অথবা ছবি আঁকছেন। একদিন জিজ্ঞাসা করেছিলাম, ফাদার, আপনি তো গির্জায় যান না, প্রার্থনা করেন না? বুড়ো বললে, ঈশ্বর এক একজনকে এক এক রকম প্রার্থনা মন্ত্র শেখান। আমার প্রার্থনা মন্ত্র এই রং তুলি আর ক্যানভাস। ওকে অনুরোধ করেছিলাম ছবি আঁকার প্রার্থনা মন্ত্র আমাকেও শিখিয়ে দিতে। উনি রাজি হননি। ওর মতে সংসারে মেয়েদের জন্য ঈশ্বর অন্য জাতের কাজের ব্যবস্থা রেখেছেন। ছেলেরা হরেক রকম কাজ করবে, লড়াই করবে, মা চাষ করবে, মাছ ধরবে, নৌকা বাইবে, কেউ বা মা মেরির ছবিও আঁকবে, কিন্তু মেয়েদের কাজ অন্যরকম। তারা করবে ঘরের কাজ, পুরুষদের জন্য রান্না করবে, ঘরদোর সাফ রাখবে, সন্তান মানুষ করবে, ব্যাস, ছবি আঁকবে না। এটাই ছিল সেকালীন বিশ্বাস। মেয়েদের ছবি আঁকা বারণ। যেমন বারণ গোঁফ দাড়ি রাখা। কেন? ভগবান সে অনুমতি দেননি যে। তাই পাকা 6টি বছর স্কুলের বাগানে ফুল ফুটিয়েছি, চার্চের আইল আর নেব ঝাড়পোছ করেছি, জল দিয়ে মুছেছি, আর অবসর পেলেই জুলজুল চোখে তাকিয়ে দেখেছি ফাদার সেবাস্টিয়ানের ছবি আঁকা। তাতে বুড়ো আপত্তি করতো না, কারণ আমি যে আর্নো নদী থেকে নানান রঙিন পাথর কুড়িয়ে আনতাম, ঘষে ঘষে কত রকমের রং তৈরি করে দিতাম, সিপিয়া, কোবাল্ট ব্লু, ভার্মিলিয়ান অথবা ইয়েলো অকার। নিজে হাতে না আঁকলেও ছবি আঁকার প্রক্রিয়াগুলো দেখে দেখে বেশ কিছুটা শিখে নিয়েছিলাম। তারপর এক পাতা ঝরা ফলের সন্ধ্যায় সিস্টার পাওলো ছুটতে ছুটতে এসে বলে, আর্টিমিসিয়া, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছেন, সাক্ষাৎকার কক্ষে অপেক্ষা করছেন। কে বলতো? আমাদের পাড়ার মুদি বা বেকারির সেই ছোকরাটা নিশ্চয়ই নয়। বলি, বাপি? নিচে গিয়ে দেখ। যা ভেবেছি তাই। এই 6 বছরে বাপি বেশ কিছুটা বুড়িয়েছে। ওর বয়স এখনো 50 হয়নি, কিন্তু দাড়িতে সাদা চাইনিজ হোয়াইট ছোপ। আরে বাস, তুই যে একেবারে লেডি হয়ে উঠেছিস রে আর্টি। এপাশ ফিরে দেখি বসে আছে অগাস্টিনো কাকু। সেও এতদিনে প্রায় 40 ছুঁই ছুঁই। বলি, তুমিও আরো কচি খোকাটি নও অগাস্টিনো কাকু, কবে এলে রোমে? বাপি বললে, সেসব খোশ গল্প বাড়ি গিয়ে হবে। তোর জিনিসপত্র গুছিয়ে নে, মাদার সুপিরিয়ার ছাড়পত্র দিয়েছেন, এবার তুই আমার সঙ্গে রোমেই থাকবি, তোর ছুটি হয়ে গেছে। অগাস্টিনো বলে, আমরা দুজন এতদিন ছিলাম ভবঘুরে আর্টিস্ট, এখন হয়ে গেছি রোমান গেরস্ত। বাপি বলল যে আমার ছুটি হয়ে গেছে। খুশিয়াল হয়ে ওঠার কথা, কিন্তু আমি তো এখানে বন্দিনী ছিলাম না। এই নানারিটাই যে ধীরে ধীরে হয়ে উঠেছে আমার বিকল্প হোম। সিস্টারেরা সবাই আমার দিদি, সিস্টার পাওলো, সিস্টার গ্রাজেল্লা, মাদার মার্গারিটা। তার ভিতরে আমি যে আমার হারিয়ে যাওয়া মায়ের আভাস পেয়েছি।
আর ফাদার সেবাস্টিয়ানের মধ্যে আমার না দেখা দাদু। বাগানের প্রতিটি ফুল গাছের সঙ্গে আমার সখিত্ব, গির্জার প্রতিটি পিউয়ের সঙ্গে, নুড়ি বেছানো পথের প্রতিটি পাথরের সঙ্গে আমার মিতালি। কিন্তু উপায় নেই, এটাই জীবন। বাপির কাছে একদিন সময় চেয়ে নিয়ে এলাম, কাল যাব। একটা দিন সবাই আমাকে কত আদর করলো, সোহাগ জানালো। অনেকেই বলল, সময় পেলে মাঝে মাঝে এসে দেখা করে যেও। সিস্টার পাওলো বলে, ইচ্ছা থাকলেই কি আর হয়? ওর যদি বিয়ে হয় মিলান কিংবা পাদুয়ায়, তখন কি আর যখন তখন আসতে পারবে? হঠাৎ বিয়ের কথা উঠে পড়ায় কেমন যেন লজ্জা পেলাম। কথাটা অবশ্য ঠিকই, এক দুদিন গির্জার বাগানে ফুল ফুটিয়েছি, এখন যে আমার নিজের ফুল ফোটানোর সময় এসে গেছে। মাদার সুপিরিয়ার আশীর্বাদ করে বললেন, শুনলাম খবর, তোমার বাবা রোমে ফিরে এসেছেন, তুমি তার কাছে চলে যাচ্ছ। মা মেরি তোমাকে আশীর্বাদ করুন। একটা কথা মনে রেখো আর্টেমিসিয়া, আমাদের এই আশ্রমও তোমার নিজের বাড়ি। যখনই ইচ্ছে হবে এসে আমাদের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেও। এমনকি তুমি যদি এখানেই থেকে যেতে চাও, কখনো যদি সন্ন্যাসীর জীবন গ্রহণ করতে ইচ্ছা করে, তাতেও আমরা সানন্দে স্বীকৃত। তুমি তো আমাদেরই মেয়ে। আমার চোখে জল এসে গেল, দ্বিতীয়বার মাতৃহীন হলাম।